সেই সংসদ নির্বাচনে আমি ছিলাম জিএস কেন্দ্রের ছাত্রদল থেকে। সেই নির্বাচনে মির্জা আব্বাস এখানে উপস্থিত ছিলেন, সারাদিন কলেজে ছিলেন। অনেক গণ্ডগোল হয়েছে। সাকির ভাই, হালিম ভাইয়ারাও ছিল জগন্নাথ কলেজ, সরস্বতী কলেজের। সেখানে আমাদের বিজয় হয়। তারপর থেকে এই কলেজে ধারাবাহিকভাবে নিয়ে আসছে। তার কাছে বলে এই যে প্রতিষ্ঠান, এর আগে এই কলেজে কোনো বিল্ডিং ছিল না। এটা পরিচয়। এই কলেজের লাস্ট প্রিন্সিপাল ছিলেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুল্লাহ চক্রবর্তী। আপনারা একটু কথাটা মন দিয়ে শুনবেন। তারপর দেখেন, এখানে আমি জানি অনেকেই দু চারজন না, অন্তত 10 ভাগ তো আছেন যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমর্থন করতেন। আমি কিছু মনে করি না তার জন্য। এখন তো আওয়ামী লীগ নাই, থাকতে পারা হয়তো আমরা আপনাদের একটা দায়িত্ব ছিল, এখন তো নাই। কিন্তু করে গেছে, কাজ অপকর্মটা করে গেছে ওরা। আর একটা সমস্যা হলো কি, জলাবদ্ধতা। আমি কি বলবো, আমার বাসায় এখানে পানি ঢুকে, বৃষ্টি আসলে আমার বাসা হলো এই এলাকার মধ্যে সবচেয়ে উঁচু বাসা। আমার শহীদবাগ নাম শুনছেন না? এই শহীদবাগ যেটা আপনার আসা যাওয়া করেন, এটা ছিল সবচেয়ে উঁচু এলাকা। এখানে কখনোই পানি আসতো না, আমি দেখি নাই। কিন্তু এখন দেখি সামান্য বৃষ্টি হলে ওখানে আমার বাড়ির ভিতরে পানি, বাড়ির ভিতরে পানি। কারণটা কি? এর কারণ আমি এবার বলেছিলাম সরকারকে, তখন বলেছিলাম, এখনো বলি, যে কোনো সরকার যদি আমাকে 3 মাস সময় দেয়, আবার যেটা আমি বলবো সেটা যদি করে, তাহলে ঢাকা শহরে কোনো বাড়িতে কোথাও 1 বিন্দু পানি উঠবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। এখন আপনি বলতে পারেন যে আপনি করেন না কেন? আমি আসলে সময় পাইনি। আমি যেখান থেকে এই যে আপনাদের কাছে পানি নির্গত হয়, পানি বের হয় ওই যে শান্তিবাগ দিয়ে একটা খাল দিয়ে চলে যায়, এটা মেলা দিয়ে হয়ে বালু নদী এবং শীতলক্ষা। এই যে রুটটা বললাম, এই রুটটা ঢাকা শহরের অনেকেই জানে না। আমি না থাকার পরে যখন থাকবো না, তখন আপনাদের ইতিহাসে পড়তে হবে কোথায় কোথায় কি ছিল। আমি জানি পানি কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। আমি এটাও জানি কেন বন্ধ হলো যে ওই জায়গাগুলো, যেমন আজকে আপনাদের বনশ্রী, যেমন আফতাবনগর, বিশাল জলাভূমি ছিল। আমরা ট্রলারে করে ওখান থেকে বেড়াই যেতাম, ভাবতে পারা দখল করে কারা নাকি বিল্ডিং করেছে, তাই না? আমি এটাকে আমি কথা দিয়ে যাচ্ছি, এটা জীবনের মূল বিনিময় হলো এই বিল্ডিং ভেঙে এখানে আমি অবস্থান আবার বানাবো। এটা আমি ছাড়বো না, কারণ ওই সময় আমার পরিকল্পনার অংশ ছিল যে এই এলাকাটাকে আমি সুন্দর করব, ভালো করব। আমি লেক করেছি, আমি খাল করেছি, আমি সবকিছু করে মাটি ভরাট করেছি যে এলাকার মানুষের সে আজিমপুর যায় কবর দেওয়ার জন্য। এগুলো হলো একটা মানুষের বেসিক নিড। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, যদিও কারো নজরে আসবে না। আরে আপনার সে কবরস্থানে বানায়, এ কি মানুষ পারবে নাকি? এরকম কথা আমি শুনছি। কিন্তু আমি জানি, কারণ কি জানেন, আমার পারিবারিক একটা কবরস্থান আছে শাহজাহানপুরে, সে দায়িত্বে আমি আছি। ছোট কবরস্থান 3 বিঘা থাকবে, স্বাভাবিক। যে সমাজে খেলার জায়গা নাই, যেখানে খেলার একটা মাঠ নাই, আমাদের বাচ্চারা বড় হচ্ছে একটা ইসের মধ্যে, কি বলে এটাকে, ফার্মের বাচ্চা বলি আমরা, একটা রুমের মধ্যে বড় হচ্ছে। এরা খায় দায়, স্কুলে যায়, স্কুল থেকে রুমে আসে, পড়াশোনা করে, আর ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। তো এরা ভবিষ্যতে কি করবে? এই চিন্তা ভাবনাগুলো যদি আমাদের মাথার মধ্যে না আসে, যদি আমরা ভাবতে চেষ্টা না করি, এই কারণে আমি খুব রাগ করে বললাম, জেদ করে বললাম, আমার জেদ, যেখানে যাই থাকুক, যেখানে যা করতে চেয়েছিলাম ওগুলো আমি ওখানে করবো ইনশাআল্লাহ। এটা হলো, এটা আপনাদের জন্য কিংবা ভোটের জন্য আমার প্রমিস না, এটা হলো আমার রাগ, আমার ক্ষোভ, আমার জেদ। যে একটা আমি চেষ্টা করলাম একটা খেলার মাঠ বানাইতে, সেই মাঠের মধ্যে বিল্ডিং হয়ে যাবে, কথা হলো এটা। কারণ কি জানেন, যখন এই কাল অপকর্মগুলো হয়,
তখন আওয়ামী লীগ সরকারে ছিল। এই যে জায়গাটা যখন দেওয়া হয় 70 লক্ষ টাকার বিনিময়ে এই জায়গার এটাই করা হয়, এই যে করা হয় ঘুষ দিয়ে এই জায়গাটা বিল্ডিং করা হয়েছে, কোয়ার্টার করা হয়েছে। কন্ট্রাক্টর সাথে ওদের 70 লক্ষ টাকা ঘুষ দিয়েছিল শুনছি আমি। যাই হোক, এটা কারণ কি জানেন? যারা নাকি এই এলাকার না, তারা তাদের এই এলাকার জন্য দরদ থাকবে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি অনেকেই বাড়িওয়ালা আছেন এখানে, আপনি যে বাড়িটা ভাড়া দেন, আপনার বাড়িটা, আপনার ঘরটা, সেখানে গ্যাসের সমস্যা শুনেছি আমি। ডিসকাউন্ট গার্ডেন গ্যাস নাই, আমার বাসা গ্যাস নাই, শান্তিবাগ গ্যাস নাই, পল্টনে গ্যাস নাই। তো এই যে আছে, আমি এখন যদি না পারি নিশ্চয়ই সমস্যার সমাধান করতে হবে। এবার আপনার কলেজ প্রসঙ্গে যদি আসি, এই কলেজটার জমি তো জিয়া রহমান সাহেব দিয়েছিলেন, আপনারা জানেন। এই বিল্ডিংটা আমার সময় টাকা স্যাংশন হয়েছে। পাশের মসজিদটা, সেই জমি স্যাংশন আমি যে মসজিদে নামাজ পড়লেন মুরব্বীরা আল-আকসা, সেই মসজিদের জমিটাও আমার সময় দেওয়া হয়েছিল। মালিবাগ কেন্দ্রীয় মসজিদের জায়গাটা আমারই দেওয়া। তো এখন আগামীতে কে আসবে, উনি কি কি করবেন, ওয়াদা দেবেন, আমি তো বলে দিলাম যে আমি কি কি করেছি। আমি কি করেছি, কারণ এটা আমারও শত্রু। একটা মাদক সেবন করে যে ছেলে, যে বাসা, শুধু সে বাড়িটা সমস্যায় পড়ে না, পরিবারটা সমস্যায় পড়ে না, আশেপাশে এলাকা সমস্যাগ্রস্ত করে তোলে। সুতরাং মাদককে আমাদের না বলতে হবে। এবং আপনার মধ্যে অনেকেই একটু ভয় পান, আমি জানি, আরে আবার ওর কথা বলতে গেলে তো আবার যদি কিছু করে, কিচ্ছু করতে হবে না। আপনারা দয়া করে আমাকে একটা ফোন করে দেবেন, দয়া করে। আমি কিন্তু ইসের পর 5 তারিখের পর কিন্তু ওই জানি লাঠি বাসি টিম করেছিলাম একটা। আমি 2টা মাইক্রোবাস, 20টা লাঠি, 20টা ছেলে। ফোন যাইতো, সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে দমন করা যেত, সঙ্গে সঙ্গে। এটা ইমিডিয়েটলি হইতো। পরে আস্তে আস্তে কোথায় ছিলাম জানি আমি তখন, না কয়েকদিন আগে আমি বলছি, কয়েকদিন আগে আমি হাসপাতাল দেখতে গিয়েছিলাম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে, আজকে খবর পেয়েছি। আপনার সবাই দোয়া, হ্যাঁ, দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে, এটা আমি ইতিপূর্বে দেখি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতা চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশের অভিভাবক হয়ে গেছেন। শুধু বিএনপি নেত্রী তা কিন্তু না। তো আমি যেটা বলছিলাম যে ওই সময় আমি আসি, আমার তখন তো আপনারা বুঝতে পারেন আমি দেখে আসছি ওনাকে খুব খারাপ অবস্থা ওই সময়। তো আসার সময় আমি একটা ফোন করলাম এক মহিলা, আমি বলতে পারবো কে ফোন করেছে, কোন জায়গা থেকে বলছে, নামটা বলছি না। এই পাশেই, আপনার পাশেই এক বিল্ডিং থেকে এক মহিলা ফোন করলো, ভাই অমুক লোকের অত্যাচার তখন থাকতে পারতেছি না। মহিলা খুব ভয় ভয়ে আমাকে বলছে, খুব ভয় ভয়ে। আমি কি হয়েছে, আপনার সমস্যা কি? এটা ধরেন 4-5 দিন আগের কথা। বলে যে একটা রোগী ছেলে কথা বলে, ওই ছেলেটা এসে বাড়িতে ভাঙচুর করে, চাঁদা চায়, আর কি বলে বাড়ি ছেড়ে দিতে বলে, আমাদেরকে অ্যাপার্টমেন্টে ছেড়ে দিতে বলে। যাই হোক, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি এবং যারা কাজটা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ইমিডিয়েটলি। এটা করে কয়েকদিন আগের কথা। সুতরাং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের ব্যাপারে কোনো আপোষ নাই। এটা একটু মাথা রাখবেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দমন করার জন্য সরকার কিংবা পুলিশ কিংবা মিডিয়া বাসার প্রয়োজন নাই। আমি মনে করি যদি এলাকায় একটা সমাজ থাকে, যেমন ওদিন আমি গিয়েছিলাম একটা স্কাউট গার্ডেন একটা ক্লাবে গিয়েছিলাম, আমার আগের বক্তারা বলছে, যাই হোক না, তবু আমার অভিজ্ঞতা আছে তো, যেটা বলতেছি যে একটা ভোট চাই,
এবং এখানে যারা আছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন, এই এলাকার সব লোক কিন্তু এখানে আসে নাই, কারণ নিষেধ করা যায়, আমরা পাবলিক করতে পারতেছি না। এই কারণে আপনাদের অনুরোধ জানাবো, মা বোন, আমার অভিভাবক অভিভাবিকা ভাইরা এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন, সবাই যার যার বাসায় যার যার এলাকায় আমার হয়ে যদি কথা দেন, যদি বলে যে আমি আসছিলাম, আমি এই কথাটা বলে গেছি, আমি একটা ভোট চেয়েছি, সবাই যদি বলেন তাহলে আমার খুব উপকার হয়। বলবেন তো? আলহামদুলিল্লাহ। তো নিজে একটা ভোট দিয়েন এবং নিজের ভোটটা যাতে নষ্ট না হয়, তাহলে আরো 10টা ভোট জোগাড় করার চেষ্টা করবেন। এটা হলো আমার অনুরোধ। তো আমি এই এলাকারই ছেলে, আগামী দিনে একটা ভোট দেবেন, আমার জন্য কিছু ভোট জোগাড় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য আমি দোয়া করবো, ইনশাআল্লাহ আপনারাও জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা সমস্যা, এই হকারদের নিয়ে আমি আর মেয়র ছিলাম, আমাকে ভীষণ বিকৃত হয়েছে। আমি বলি অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, আমি এত সময় নাই, মাগরিব টাইম হয়ে যাচ্ছে আবার। না কাজ আছে অনুযায়ী। তো আমি যখন মেয়র ছিলাম তখন সাজারপুর থেকে গুলিস্তান হয়ে যাই লক্ষ্মীবাজার, আমার মেয়র অফিস। দেখতাম রাস্তার দুই পাশে আপনার হকার, তাহলে কি করে যাবে? হকার থেকে উঠানো যাবে না, পুনর্বাসন করতে হবে। ঠিক আছে, পুনর্বাসনের ব্যবস্থা নিলাম। বিশাল বিশাল দেখবেন যে রাস্তার দুই পাশে গুলিস্তান গেলে সদরে যাওয়ার পথে দুই পাশে যে মার্কেটগুলো আছে না, এই মার্কেটগুলো করা হয়েছিল হকারদের বসানোর জন্য। পরবর্তীতে যখন আমরা ছিলাম না, তাহলে হকারটা হকারদের রয়ে গেল, মার্কেটের জায়গায়। নির্বাচনে ভোটের জন্য এখানে আবার এসেছি আমি। কিন্তু আমি ভাবতে পারি নাই, আমি যখন প্রথম নির্বাচন করি তখন একটাই সমস্যা ছিল, সে ছিল কি এই কলেজের ভবন নাই, টিনের ঘর, বিভিন্ন এলাকার মসজিদগুলো খারাপ, শান্তিবাগ স্কুলটা খারাপ, এই ধরনের সমস্যাগুলো ছিল। তো আমি যতটুকু পেরেছি এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছি। উন্নয়ন কার্যক্রম এবং সমস্যার সমাধান কোনটা একদিনে শেষ হয় না, এটা একটা ধারাবাহিকতা আছে, কন্টিনিউটি আছে। তো আমার পরে এই এলাকাতে কেউ উন্নয়নের জন্য আসে নাই। যারা আসছেন তারা শাসন করতে এসেছেন এবং শোষণ করতে এসেছেন। আমি জানি না এই 17 বছরে কজন এমপি আমাদের এলাকা থেকে হয়েছিল এবং আপনারা কজনকে দেখেছেন। আপনারা দেখছেন নাকি আপনার কোন এমপিকে? না, বলে একটু বলেন না, দেখছেন? নামও জানেন না। এরা সব বাইরে থেকে আসছে এবং এসে ভোট ইলেকশন তো করেই নাই, আপনি ভোটের অধিকারটা মতো চিন্তা করে নিয়ে গেছে, আপনারা ভোট দিতে পারেন নাই। বহু আন্দোলনের পরে 17 বছর আন্দোলন করেছি, 17 বছর পরে 17 বছরে বহুবার কারাগারে গিয়েছি, গ্রেফতার হয়েছি, রাস্তায় পুলিশের হাতে নির্যাতিত হয়েছি, বাড়িতে নির্যাতিত হয়েছি। এই হলো তৎকালীন সরকারের অবদান এই দেশের মানুষের প্রতি। এই এলাকার প্রত্যেকটা যারা আওয়ামী লীগ করতো না, এই ধরনের প্রত্যেকটা পরিবারকেই এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়েছে আমার ধারণা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি ভেবেছিলাম 17 বছর পর যাচ্ছি, ভোটের কথা বলবো, একটু কথা বলবো, চলে আসবো। এখন দেখছি আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরেছেন, এটা আমি জানি না কোন মহাপুরুষ আছে কিনা চট করে সমাধান করে ফেলবে।
হ্যাঁ, নিঃসন্দেহে আমি ভোটের জন্য বলতে পারি আপনাদেরকে, ভোট যেহেতু ভোট দরকার, তো এখানে মিথ্যা কথা তো অসুবিধা নেই, আমি বলতেই পারি আমার ভোট দরকার। সুতরাং সব সমস্যার সমাধান করে দেবো, জান, কোনো সমস্যা নেই। আরে ভাই কি জন্য তালে দিয়েছেন? আমি বলতেছি ভোট পাওয়ার জন্য একটা মিথ্যা কথা আমি বললাম যে আপনাদের সব সমস্যার সমাধান করে দেবো, ভোট দেন। ভোট দেওয়ার পরে আপনি আর খুঁজে পাবেন না। কিন্তু আমার তো পালা যাওয়ার সুযোগ নাই, আমি তো এলাকায় থাকি, এলাকায় বড় হয়েছি। শাহজাহানপুর থানায়, শাহজাহানপুর থানা শাহজাহানপুরে আমার বাড়ি। তো যেটা বলছিলাম যে সমস্যাগুলো কি যদি একটা একটা করে আসি আপনাদের কাছে। দেখেন, এই যে একটা ব্যাটারি চালিত রিক্সা, এর একটা জাতীয় সমস্যা। এটা 5 তারিখের আগে 2-1টা ছিল নর্মাল রিক্সা, এর মধ্যে মোটর লাগানো ছিল 2-1টা। 5 তারিখের পর ব্যাপক আকারে এরা চলে আসছে ঢাকায় গ্রাম থেকে। এটা কারা জানেন? সব গ্রামে আওয়ামী লীগ করত, পালায় ঢাকায় চলে আসছে। বুঝতে পেরেছেন তো? সুতরাং হ্যাঁ, এটাও ঠিক যে যখন আওয়ামী লীগের 17 বছরে আমাদের বহু স্কুল কলেজের পড়ুয়া ছেলেরা খিলগাঁও রেলগেট থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অটো রিক্সা চালিয়েছে, খিলগাঁও রেলগেট থেকে গুলিস্তান পর্যন্ত ভ্যান চালাইতো। আমাদের ছেলেরা পালিয়ে এসে বাড়িতে কেউ থাকতে পারতো না। আমি আগে চলে গেলাম। এই অটো রিক্সার সমস্যার ব্যাপারে একটা জানার একটা ঘটনা আছে। এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা, এটা একা আমার পক্ষে সম্ভব হবে না। তবে এটা সমাধান করার জন্য যতটুকু যুদ্ধ করা দরকার এটা আমি করব। কারণ আমাকেও আপনাদের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, আমার পরিবার পরিজন রাস্তাঘাটে চলাফেরা করে। কিন্তু এই অটো রিক্সা না, এগুলো বলা হয় ব্যাটারি চালিত রিক্সা। এগুলো খুব মানে নন টেকনিক্যাল, কি বলে রাখি, খুবই ডেঞ্জারাস। অ্যাক্সিডেন্ট হলে মানুষের বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন যে খুব স্পিড দিচ্ছে, কিন্তু কন্ট্রোল করার জন্য যে ব্রেকটা, এই ব্রেক ওদের নাই। সমস্যার সমাধান মানে ডেঞ্জারাস ব্যাপার, এটা গাড়ি নিচে পড়ে যায়। এবং তাকে বিপুলভাবে আমরা জয় লাভ করে আনবো। আমি সবাইকে, সব মুরব্বী, এখানে আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, আমাদের হেডমাস্টার, টিচার্স যারা আছেন, সবাইকে বিনীত গতিতে দেখা যায় যখন বাসায় আসেন তখন দেখা যায় শয়ে শয়ে মানুষ সাহায্য প্রার্থী। তারা উনি কাউকে ফেরান না, কারো চিকিৎসা দরকার, কারো মেয়ে বিয়ে দিতে পারতেছে না, বিভিন্ন রকম সমস্যা, উনি কাউকে ফেরান না। উনি যে আসেন আল্লাহর রহমতে সবাইকে উনি যার কি প্রয়োজন সেই প্রয়োজন উনি মিটিয়ে দেন। এবং উনি উনার হাতের না হলেও 10,000 লোকের চাকরি হয়েছে। আমরা যদি হিসাব করি উনি এত বছরে 10,000 লোকের চাকরি দিয়েছেন আমার ধারণা। আমি অত্যন্ত ছোট করি। আগামী দিনে আমরা সকলে মিলে আমরা ধারাশিসকে পাস করাবো, এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ জানি। কলেজে বিভিন্ন সময় বিভিন্ন সংসদে পরিচালনা করেছে ছাত্রদল। অতএব আজকে যারা এই কলেজ পরিচালনা করেন, এই কলেজে যারা শিক্ষক আছেন, তারাও জানেন এইসব ইতিহাস। তবে তাদের ওই জায়গাটা দেখেন, এই জায়গাটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া। উনি জায়গাটা বুঝিয়ে দিতে পারেন নাই, তার আগে উনি শহীদ হয়েছেন। জায়গাটা বুঝিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ইরশাদ, কিন্তু জায়গাটা দলিলটা তার আমলে দেওয়া। এখানে উপস্থিত হয়েছি, সামনে আপনারা জানেন জাতীয় নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচন উপলক্ষে আজকে এই আলোচনা সভা